স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব হুমায়ুন রশিদ, আসলে খুব বেশি নয়, কয়েকদিন আগে হয়তো আপনার সঙ্গে আলোচনাটা হচ্ছিল, তখন একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছিলাম, সেখান থেকে কিছুটা মুক্তির উত্তরণের জায়গায় আমরা আজকে বসে কথা বলছি। এবং প্রথমেই একটু জানবো যে সার্বিক পরিস্থিতি আসলে সকলেই আমরা জানি, এবং সেখান থেকে সংস্কার পুনরুদ্ধার নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনাগুলো হচ্ছে, সেই জায়গাটা একটু আপনার মতামত দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাইব। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে আমাদের দেশের বয়স হয়েছে 52-53 বছর হয়ে গেছে। 53 বছরে আমরা কিন্তু দেশে যা পেয়েছি কম পাইনি। আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের যেটা পাইনি সেখানে হচ্ছে যে আমাদের কলোনিয়াল সিস্টেম, ওটা রিফরমেশনসটা, আমাদের পলিটিক্যাল সিস্টেমস, কলোনিয়াল সিস্টেম, এগুলো রিফরমেশনস হয় নাই। আমি রাজনীতিবিদ না, আমি রাজনৈতিক ব্যাপারে আপনার সাথে আলাপ করার জন্য যোগ্য ব্যক্তি না। আমরা IBFB ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ, আমরা ইনভেস্টমেন্ট, আমরা রিসার্চ, আমরা অ্যাডভোকেসি এবং আমরা কারাপশনের এগেনস্টে অ্যাক্টিভ আমরা কাজ করি। এবং আমরা বিজনেস কমিউনিটিতে যাতে ইজ অফ ডুইং বিজনেসটা বেশি অ্যাড্রেসড হয়, এটাকে আমরা কিন্তু অ্যাড্রেস করি। ইজ অফ ডুইং বিজনেসে যে জায়গাটা সবচেয়ে বড় আজকে চ্যালেঞ্জ হিসাবে এসছে, সেটা হচ্ছে কারাপশনস। এই কারাপশনটা কোথা থেকে আসছে? ব্যক্তিকেন্দ্রিক আসছে কিংবা ব্যুরোক্রেসি থেকে আসছে। এটা আজকে যে সরকার যে রিফরমেশনসের কথা বলছেন, এটা যদি ইকোনমিক রিফরমেশনস যদি আসে, যেটা হচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, লজিস্টিক্স সেক্টরে, এবং যেখানে যেখানে ব্যবসার বাধাগ্রস্ত হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং এই জায়গাগুলোকে রিফরমেশনস করলে ইজ অফ ডুইং বিজনেস বাড়বে। আপনার সবচেয়ে বড় সুবিধা হবে সেটা হচ্ছে ভোক্তা কিন্তু সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে। আমরা গত 52-53 বছর এই জায়গাটাতে খুব স্লো ইমপ্রুভমেন্ট দেখেছি, যেটা আশাব্যঞ্জক হয় নাই। আমরা আশা করছি এই যে বর্তমান সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কিন্তু এটাকে দায়িত্ব নিয়ে এই রিফরমেশনটাকে অ্যাড্রেস করবেন। যদি রিফরমেশনটাকে অ্যাড্রেস করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশে আমরা আশা করছি আভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট বাড়বে। আপনি দেখবেন অনেক চেঞ্জ আসবে, ইনভেস্টমেন্ট বাড়বে। আন্তর্জাতিক ইনভেস্টমেন্টস, যেটা FDI আমরা বলি, এটাও কিন্তু একটা বড় আস্থা আসবে এবং আমরা দেখতে পাবো অনেক বেশি ইনভেস্টমেন্ট আসবে। ফলশ্রুতিতে আপনি কি দেখবেন? ফলশ্রুতিতে দেখবেন দেশের ইকোনমিতে অনেক বড় পজিটিভ প্রভাব আসছে, কর্মসংস্থান হয়েছে, দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাড়ছে, সার্ভিস ইন্ডাস্ট্রি বাড়ছে। এই রিফরমেশনটা ফরজ, আমরা যেটা বাংলায় বলি আর কি, যে ফরজ পর্যায়ে আছে, এটাকে করতেই হবে। বিশেষ করে আমাদেরকে ব্যাংকিং সেক্টরে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আরও সুন্দরভাবে ঢালাওভাবে সাজাতে হবে, যেটা ব্যবসাকে প্রসার ঘটায় এবং ব্যবসাকে বাড়াবার জন্য সহায়ক হিসাবে কাজ করে। আমাদের কিন্তু এখনই সময়, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে অ্যাড্রেস করে, তাহলে একটা সুন্দর আমরা জায়গায় নিয়ে যেতে পারবো ব্যবসা এবং বাণিজ্যকে। ব্যাংকিং সেক্টর নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমাদের দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের একটা বড় সাহসী ভূমিকার পাশাপাশি ব্যাংকের একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে, আমরা সকলেই জানি। এবং গতকালই আমরা দেখছিলাম যে ব্যাংকগুলো থেকে গত 15 বছর আসলে কত হাজার কোটি টাকা লোপাট হয়েছে বা ব্যাড লোন অনেক বড়, আমরা সকলেই জানি। সেখান থেকে সংস্কারের কথা বলা হচ্ছে, এবং এই জায়গাটা আসলে আপনারা কিভাবে দেখছেন? বাস্তবতাটা হচ্ছে বড় কঠিন। বাস্তবতা হচ্ছে কোভিড গেছে, আপনি জানেন কোভিডে একটা বড় ইকোনমি উপরে ধাক্কা খেয়েছে। 2 হচ্ছে কোভিডের পরে যে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন, যে গ্লোবাল সাপ্লাই চেইন যেটা ছিল, দ্রব্যমূল্যের দাম আন্তর্জাতিকভাবে বেড়েছে। আপনার সবচেয়ে বেশি দাম বেড়েছিল এনার্জির দাম, যেটার একটা এফেক্ট কিন্তু রয়ে গেছে। এর পরবর্তীকালীন সময় আসছে বাংলাদেশে একটা খুব বড় দ্রব্যমূল্যের দাম অত্যন্ত বেড়ে গিয়েছিল, মানুষের জীবন মানে দুর্বিষহ হয়ে পড়েছিল। এই জায়গাগুলোকে সবগুলো মিলিয়ে যদি আমি দেখি, যেটা হচ্ছে অর্থনীতির রোল কিংবা ব্যাংকের রোল, আমরা IBFB থেকে বলেছি যে এখন এই সময়ে আমাদের ব্যাংকিং রিফরমেশনস দরকার, ব্যাংকিং পলিসি দরকার, এবং ব্যাংকে যে কমপ্লায়েন্সগুলো, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা দরকার।
ব্যাংক কোনো ব্যক্তির জন্য কোনো কাজ করবে না বা কোনো স্পেসিফিক শিল্প গ্রুপের জন্য কাজ করবে না। আমরা যেটা দেখেছি যে বেশ মাত্র কয়েকটি শিল্প গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোপাট পেয়েছে, তারাই সব সুযোগ পেয়েছে, তাহলে বাকি ব্যবসায়ীরা কি করবেন? আপনি আশ্চর্যজনক ব্যাপার যে স্থানীয় যারা উদ্যোক্তা তারা কিন্তু নিরুৎসাহিত হয়েছে। আপনি ব্ল্যাক মানি হোয়াইট করার কিভাবে পারমিশন দেন? আপনি কিভাবে এটাকে, আমি তো তাকে উৎসাহ করছি যে আরো আপনি ব্ল্যাক মানি আয় করেন। যারা সাদা টাকা আয় করে কিংবা যারা প্রপারলি ট্যাক্স দেয় তারা কিন্তু ডিসকারেজড হবে, তারা কিন্তু ভবিষ্যতে আর আর মানে ট্যাক্সটা প্রপারলি দিতে যাবেন না। এই যে এই কালচারটা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা বারবার বলেছি, আমরা মানে খুব উচ্চস্বরে বলেছি যে ব্ল্যাক মানি হোয়াইট করা যাবে না, এটা কোনো একটা ভদ্র সমাজে একটা হতে পারে না, সমাজ ব্যবস্থা হতে পারে না। 2 নম্বর হচ্ছে ব্যাংকে যে জিনিসগুলো হয়েছে যে এক্সেস করেছে লোন কিংবা যে লোন নিয়েছে উনি প্রপার লোনটাকে অ্যাড্রেস করেছেন কিনা এটা ব্যাংকের মনিটরিং ছিল না থাকা থেকে কিন্তু আমাদের দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। এটা যারা পাচারের সাথে জড়িত এটা ব্যাংকিং সেক্টরের লোকরা জানে কিন্তু তারা তথ্য লুকিয়েছেন। যারা এই সাথে সম্পৃক্ত উভয় পক্ষকেই তো এখন খুঁজে বের করতে হবে আমাদের। তারা কিন্তু অনেকে এই ব্যাংকাররা জানার পরেও ব্যাংকাররা কিছু করতে পারেন কারণ রাজনীতিক হয়তো হস্তক্ষেপ ছিল, ওখানে প্রভাব ছিল। এখানে আমাদের এখন দরকার খুব বেশি এই ধরনের দুর্নীতি বন্ধ করা এবং রিফর্ম করা, ব্যাংকিং পলিসিটাকে অ্যাড্রেস করা, যাতে মানে যারা নতুন করে উদ্যোক্তারা আসবে, আজকে যিনি ছাত্র কালকে উনি উদ্যোক্তা হবেন, তাহলে তিনি কি সুযোগ পাবেন? তাহলে কিন্তু উনি উদ্যোক্তা হতে চাবেন না, উনি দেশের বাইরে চলে যেতে চাবেন। ওই জায়গাটাকে আমাদের ডিসকারেজ করতে হবে এবং আমাদের দেশ একটা অনেক বড় দেশ। আপনি দেখেন 17-18 কোটি লোকের বসবাস এখানে। আপনি যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আর বাংলাদেশের নাগরিক, অর্ধেক হচ্ছে বাংলাদেশের নাগরিক, তাহলে মার্কেটটাও অত বড়, অনেক বড়, অনেক সম্ভাবনা আছে, অপরচুনিটি অনেক আছে। শুধু দরকার হচ্ছে একটা সুন্দর এনভায়রনমেন্ট। প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখন ঢেলে সাজাতে হবে, যে সংস্কারের কথা যেটা আমরা বলছি, এবং বিশেষ করে এই ধরনের লুটের সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধরে আমাদের অবশ্যই শাস্তি দিতে হবে, ভবিষ্যতে যেন কোনো সাহস কেউ না করেন। এটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছে, আবারও ফিরছে আলোচনা। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে। আর দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবির প্রেসিডেন্ট, এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদের সঙ্গে তার সাথে আবার আলোচনায় ফিরছি। জনাব হুমায়ুন রশিদ, আমরা বিরতির আগে যে আলোচনা করছিলাম যে এই তরুণদের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা এখন আমরা পাচ্ছি, সেখান থেকে কিন্তু বাংলাদেশকে আর পেছনে নেওয়া যাবে না, এখান থেকে এগিয়ে যেতে হবে। ভুল ত্রুটি যা হয়েছে সেখান থেকে আমূল সংস্কার করে আমাদেরকে কিন্তু সামনে এগিয়ে হবে। সেখানে আমাদের ব্যাংকিং সেক্টরের কথা আসছে, আমাদের এই তরুণ প্রজন্মের কর্মসংস্থানের বিষয় রয়েছে, দেশে বিদেশে বিনিয়োগের কথা হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন আমাদের হয়েছে, কিন্তু যেরকমটা হওয়ার কথা, যে অর্থে হওয়ার কথা, তার থেকে কয়েক হাজার গুণ বেশি অর্থ খরচ হয়েছে। সেই জায়গাগুলো সব কিছু মিলিয়ে আসলে আমাদের সতর্কতার জায়গাগুলো কি, বা আপনাদের পলিসিগত অনেক সমস্যা আছে, সেই জায়গাগুলো আপনারা কি প্রত্যাশা রাখছেন? আমরা যেটা সবসময় করি সে কাজটা হচ্ছে যে আজকে যে তরুণ, আজকে যে আন্দোলনে ছিল, আজকে যে নিহত হয়েছে তার ভাই, তাদের একটা কর্মসংস্থান দরকার, সেই এনভায়রনমেন্ট হওয়া উচিত। এনভায়রনমেন্ট যতক্ষণই হবে এফেক্টিভ এনভায়রনমেন্ট, তখনই হবে যখন আপনার একটা রিফরমেশনস, আজকের পলিসি যদি কালকেও থেকে যায় তাহলে কিন্তু আমরা ওই ব্যুরোক্রেসি দেখেই যাব, ওই প্রসেসটা দেখেই যাব, ওই সিস্টেমটাই দেখে যাব, যেটা আবার কারাপশনের দিকে টেনে নিয়ে যাবে। কারাপশন থেকে বেরোবার জন্য এক্সট্রিমলি রিফরমেশনস দরকার, এই রিফরমেশনের জন্য সময়ও দরকার। এটা কিন্তু আপনি রিফরমেশনসটা আজকে বললে কালকে হয়ে যাবে এরকম কোনো রকম সলিউশন নাই। তো এটা করতে হলে আজকে থেকেই কাজ শুরু করতে হবে। এটা যদি ব্যবসায়ী প্রতিনিধিকে নিয়ে এদেরকে সম্পৃক্ত করে যদি অর্থনীতি এবং শিল্পনীতি এইসব ব্যাপারে যদি ইনভলভ করা যায়, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় রিয়েল যে চ্যালেঞ্জগুলো আছে আজকে বাজারে, আজকে আমাদের যেসব আমরা যারা ইনভেস্টার্স আজকে আমরা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছি আর কী ধরনের চ্যালেঞ্জ, আমি ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আপনার এনবিআর এবং পোর্ট অথরিটি, পোর্ট ডিপার্টমেন্ট, এটা এয়ারপোর্ট হতে পারে, ল্যান্ড পোর্ট হতে পারে, কিংবা সি পোর্ট হতে পারে, এই জায়গাটাতে ব্যবসা করার জন্য যে পরিমাণ সময় নষ্ট হয়
এখান থেকে বেরিয়ে আসতে হবে। না যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু প্রতিদিনের যে খরচ এটা কিন্তু ওই এনবিআর এর কর্মকর্তা বুঝবেন না, কিংবা ওই পোর্টের অথরিটির কর্মকর্তা বুঝবেন না, ব্যবসায়ী থেকে যাচ্ছে এবং লাস্টলি ভোক্তার কাঁধে আসছে। এটা কিন্তু আমাদেরকে কস্ট অফ ডুইং বিজনেস বাড়াচ্ছে। আপনি ধরেন আমি এক্সপোর্ট করি, এক্সপোর্টে যদি 4 দিন সময় লেগে যায় আমার র ম্যাটেরিয়ালটা ছাড় করাতে, তাহলে কিন্তু আমি 4 দিন পিছিয়ে গেলাম আমার প্রোডাকশনের জন্য। আপনার 4 দিনের ওভারহেড কত, কিংবা 4 দিনের আমি বাইরের কাছে আমি যদি আমাকে ওই 4 দিনের জন্য কম্পেনসেট করতে হয়, এটা কিন্তু একজন এনবিআর কর্মকর্তা বোঝেন না, কিংবা একটা পোর্টের কর্মকর্তা বোঝেন না। ফলে এই জায়গাগুলো ব্যবসার, এবং প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে ব্যবসার স্টেপ আছে, লাইসেন্সিং থেকে আরম্ভ করে আপনার এই ট্যাক্স রিটার্ন, ট্যাক্সেশন সিস্টেমস, কিন্তু আমাদের তো ওয়ান স্টপ সার্ভিস করেছিল বাইরে থেকে, সেইটার আসলে অগ্রগতি কি পাচ্ছেন আপনারা? এই জিনিসটা কিন্তু আপনার ওইভাবে এফেক্টিভ হয় নাই, বিকজ ইন্টারমিনিস্টারিয়াল রিলেশনস ছিল না কোনো সময়। এক মন্ত্রণালয় এতগুলো মন্ত্রণালয় উপরে মনে হচ্ছিল, এই যে আরো কোনো সমন্বয় নাই। এটা সবাই তো দেশপ্রেমিক, কেন আপনারা এই জিনিসটাকে ডেভেলপ করেন নাই? দেশের জন্যই তো আসবে আলটিমেটলি। যারা ব্যবসায়ী তারা কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার ভাই, আপনার পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আপনি সবসময় চোর ভাবছেন কেন? এখান থেকে বেরিয়ে আসতে হবে। ভালো ব্যবসায়ী যদি যতক্ষণ না তৈরি হচ্ছে, ভালো এনভায়রনমেন্ট যতক্ষণ না আসছে, যতক্ষণ পলিসি রিফরমেশনস না আসছে, আপনি এই নতুন প্রজন্ম যারা আজকে আন্দোলন করেছে তারা কিন্তু বিনিয়োগকারী হিসাবে আমরা দেখতে পাবো না তাদেরকে। আমরা তাদেরকে বিনিয়োগকারী দেখতে চাই, তারা আরো বেশি বাংলাদেশের অপরচুনিটিটাকে কাজে লাগাবে। 100টা ইকোনমিক জোন হয়েছে, এই 100টা আমি এখানে আসতে চাচ্ছিলাম, সেখানেই আসলে শুধু অবকাঠামো করলে তো হবে না, বিদ্যুৎ আছে, জ্বালানি আছে, অনেক বিষয় আছে, সেখানে আসলে অগ্রগতি কি হচ্ছে কাঙ্ক্ষিত? আমার কাছে মনে হয় একটা কাজ শুরু হয়েছে, এটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। শুরুটাকে স্টপ করে দেওয়া উচিত না। তাহলে ভালো উদ্যোগগুলো কেন বন্ধ হবে? ভালো উদ্যোগগুলো অবশ্যই চালু রাখতে হয়, এটা যাতে আরো ভালো হয়। স্বচ্ছতা জবাবদিহিতা আসতে পারে, এখানে স্বচ্ছতা আনতে হবে। আপনার এই ইকোনমিক জোনগুলোতে গ্যাসের সরবরাহ এখনো নিশ্চিত হয় নাই, বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হয় নাই, মিষ্টি পানি, সুপেয় পানির নিশ্চয়তা এখনো হয় নাই। জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে দেশি উদ্যোক্তারা কনফিডেন্স পায় এবং বিদেশি উদ্যোক্তারাও যাতে কনফিডেন্স পায়। বিদ্যুৎ জ্বালানিতে অনেক অগ্রগতির কথা বলা হয়েছে বা চেষ্টা চলছে, আমি বলবো না যে একবারে আছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু সেখানে আরো স্বচ্ছতা জবাবদিহিতা বা পরিকল্পনার অনেক বেশি প্রয়োজন। সেখানে বারংবারই আপনারা বোঝাতে চেয়েছেন যে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। আমি শুধু শর্ট টার্ম করে কিন্তু কুইক রেন্টাল দিয়ে বা ক্যাপটিভ চার্জ, ক্যাপটিভ সিটি এগুলো দিয়ে তো আসলে লং টার্মে বিজনেস ধরে রাখা যাবে না। সেখানে কি প্রত্যাশা রাখবেন? আপনি দেখেন, এটা হচ্ছে অনেকটা মানুষের দেহের ভিতরে রক্ত সরবরাহের মতন জ্বালানি সরবরাহটা। জ্বালানি সরবরাহ কিন্তু আপনাকে নিশ্চিত করতে হলে ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশনে যেতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই। আন্তর্জাতিক বাজারটা কিন্তু অত্যন্ত ভোলাটাইল। আপনার রিনিউয়েবল এনার্জিকে ফোকাস করতে হবে এবং রিনিউয়েবল এনার্জি আসলেও আসতে হবে, কারণ হচ্ছে আমাদের ডোমেস্টিক রিসোর্সেসকে বাড়াতে হবে যাতে আমরা এটাকে, এই এনার্জি সোর্সটাকে অ্যাড্রেস করতে পারি। ফসিল ফুয়েল কিন্তু আস্তে আস্তে ডিসকারেজড হবে। 2040 সালের ভিতরে পৃথিবীর অনেক দেশে আপনার ফসিল ফুয়েল থাকবে না। তাহলে আমরা কোথায় যাব? কোথায় করব? আমাদেরকে এখন থেকে এটার জন্য রেডি হতে হবে। 1 2 নম্বর হচ্ছে এনার্জি সিকিউরিটিটাকে অবভিয়াসলি অ্যাড্রেস করতে হবে। 1 2 নম্বর হচ্ছে আমাদের দেশে বিদ্যুৎ জেনারেশন হয়েছে, সাথে সাথে ট্রান্সমিশনটাকে অনেক পরে অ্যাড্রেস করা হচ্ছিল। শুধু উৎপাদন করলেই তো হবে না, সেটি তো সরবরাহের লাইনে থাকতে হবে। দেশি সক্ষমতা থাকার পরেও বিদেশি কোম্পানিকে এনকারেজ করা হয়েছে। কারণ কি? এখানে দুর্নীতিকে এনকারেজ করা হয়েছে। আমাদের তো সক্ষমতা রয়েছে এবং আমরা যেটি 1 টাকায় করতে পারি সেটা 100 টাকা দিয়ে বিদেশিকে সুযোগ দেওয়ার প্রয়োজন কি ছিল? দেশি সক্ষমতার পরেও দেশিকে কোম্পানিকে এনকারেজ সুযোগ দেওয়া হয়নি। দেশি কোম্পানি, যদি দেশি কোম্পানির কাছ থেকে এই জিনিসগুলো সরবরাহ নেওয়া হতো, তাহলে সার্ভিস সাপোর্ট পাওয়া যেত, ওয়ারেন্টি পাওয়া যেত, এবং এই জিনিসগুলো দেশি কর্মসংস্থান হতো, ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট হতো। এই জিনিসটাকে ইচ্ছাকৃতভাবে ডিসকারেজ করা হয়েছে। কারণ হচ্ছে বিদেশি কোম্পানিগুলো হয়তো কোনো না কোনোভাবে তাদেরকে আর্থিকভাবে সুযোগ সুবিধা দিয়ে প্রভাবিত করেছে। ফলে আগামীতে যাতে এই জিনিসগুলো না হয়, এই পলিসিতে দেশি প্রতিষ্ঠানকে যাতে এনকারেজ করা হয় এবং দেশি প্রস্তুতকারক যারা দেশি কোম্পানি, এরা যাতে
প্রথম প্রায়োরিটিতে সুযোগ পায়, সুযোগ পায়। যাতে ওইভাবে প্রোটেকশন যদি না আসে, আমি বলতে চাচ্ছি না যে আন্তর্জাতিক কোম্পানিকে ঢুকতে সুযোগ দেওয়া যাবে না, যাবে না, কিন্তু এটা যেই বলতে চাই না। সক্ষমতাটা আমার আছে আমি কেন সেইটাকে সুযোগ দিব না? এই যে জিনিসটা- কাজটা আমি করতে পারি আমাদের দেশে এই পলিসি রিফরমেশনস গুলো দরকার আছে। এই জিনিসগুলো যদি না আসে, তাহলে কিন্তু আপনার আমাদের দেশে ভবিষ্যৎ ম্যানুফ্যাকচারিং গুলোকে এনকারেজ দাঁড়াবে না। রপ্তানিতেও কিন্তু আপনার কিন্তু অনেক বেশি সুযোগ আছে বাংলাদেশের। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ইমপ্রুভ করে আমরা ভারতে কিন্তু প্রচুর রপ্তানি করতে পারি। চায়না একটা বড় বাজার, আমরা ওখানে রপ্তানি করতে পারি। এখন আমাদের ডিপ্লোমেসিটা ওই জায়গায় যেতে হবে এবং যাতে এখন আমরা যারা ওদের এইসব দেশেও করতে পারি, আনট্যাপড মার্কেটে আমরা ঢুকতে আমরা পারি। অবশ্যই প্রত্যাশা রাখবো যে এই তরুণ ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, অবশ্যই সকলে মিলে আমরা যদি সংস্কারের মাধ্যমে এই জায়গাগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা দেখি সেটা অবশ্যই আমরা সফল কাম হব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBF-এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদের সঙ্গে। এবারে নিচে আরো একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরবে কুশি বিজনেসে, আমাদের সাথেই থাকুন।